নিত্য নতুন অডিও স্টোরি পেতে আজই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল জ্ঞান বিকাশ টিউটোরিয়াল। আজকে পড়ছি হুমায়ুন আহমেদের গল্প সমগ্র থেকে রূপা। ভাই, আপনি কি একটা ইন্টারেস্টিং গল্প শুনতে চান? আমি ভদ্রলোকের দিকে অবাক হয়ে তাকালাম। কিছুক্ষণ আগে তার সঙ্গে আমার আলাপ হয়েছে, তাও এমন কোনো আলাপ না। আমি ট্রেনের জন্য অপেক্ষা করছি কিনা জানতে চাইলেন। আমি বললাম হ্যাঁ, এবং ভদ্রতা করে জানতে চাইলাম আপনি কোথায় যাচ্ছেন। ভদ্রলোক হাসি মুখে বললেন, আমি কোথাও যাচ্ছি না, আমি আমার স্ত্রীকে রিসিভ করতে এসেছি। ও চিটাগাং থেকে আসছে, ট্রেন 2 ঘন্টা লেট। ফিরে যেতে ইচ্ছে করছে না, বাসায় যাব আবার আসব, ভাবলাম অপেক্ষা করি। তার সঙ্গে এটুকুই আমার আলাপ। ওই আলাপের সূত্র ধরে কেউ যখন বলে, ভাই আপনি কি একটা ইন্টারেস্টিং গল্প শুনতে চান, তখন খানিকটা হলেও বিস্মিত হতে হয়। অপরিচিত লোকের কাছ থেকে গল্প শোনার আগ্রহ আমার কম। তাছাড়া আমি আমার দীর্ঘদিনের অভিজ্ঞতায় লক্ষ্য করেছি, ইন্টারেস্টিং গল্প বলে যে গল্পগুলো শুরু হয় সে গল্প কখনোই ইন্টারেস্টিং হয় না। আমি কিছু না বলে চুপ করে রইলাম। ভদ্রলোক বুদ্ধিমান হলে আমার চুপ করে থাকার অর্থ বুঝতে পারবেন, বুদ্ধিমান না হলে এই গল্প আমার শুনতেই হবে। দেখা গেল ভদ্রলোক মোটেই বুদ্ধিমান নন। পকেট থেকে পানের কৌটা বের করে পান সাজাতে সাজাতে গল্প করতে শুরু করলেন। আপনি নিশ্চয়ই খুব বিরক্ত হয়ে আমার কথা শুনছেন। নিতান্তই অপরিচিত একজন মানুষ হড়বড় করে গল্প বলা শুরু করেছে, বিরক্ত হবারই কথা। কিন্তু সমস্যাটা কি জানেন? আজ আমার জন্য একটা বিশেষ দিন। এই বিশেষ দিনে আমার মজার গল্পটা কাউকে না বলে থাকতে পারছি না। কাউকে না কাউকে বলতে ইচ্ছা করে। যদি অনুমতি দেন গল্পটা বলি। বলুন। আপনি কি পান খান? জি না। একটা খেয়েই দেখুন না, মিষ্টি পান, খারাপ লাগবে না। আপনি কি বিশেষ দিনে গল্পের সঙ্গে সঙ্গে সবাইকে পানও খাওয়ান? ভদ্রলোক হেসে ফেললেন, আন্তরিক ভঙ্গিতেই হাসলেন। ভদ্রলোকের বয়স 40-এর মতো হবে। অত্যন্ত সুপুরুষ, ধবধবে সাদা পায়জামা পাঞ্জাবিতে তাকে চমৎকার মানিয়েছে। মনে হচ্ছে তিনি তার স্ত্রীর জন্য বেশ সেজে গুজিয়ে এসেছেন। প্রায় 20 বছর আগের কথা। আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্স করছি পদার্থবিদ্যায়। এখানে অন্ধকার বলে আপনি সম্ভবত আমাকে পরিষ্কার দেখতে পাচ্ছেন না, আলো থাকলে বুঝতে পারতেন আমি বেশ সুপুরুষ। 20 বছর আগে দেখতে রাজপুত্রের মতো ছিলাম। ছাত্রমহলে আমার নাম ছিল দ্য প্রিন্স। মজার ব্যাপার হচ্ছে, মেয়ে মহলে আমার কোনো পাত্তা ছিল না। আপনি ব্যাপারটা লক্ষ্য করেছেন কিনা জানি না, পুরুষদের রূপের প্রতি মেয়েরা কখনো আকৃষ্ট হয় না। পুরুষদের সবকিছুই তাদের চোখে পড়ে, রূপ চোখে পড়ে না। বিশ্ববিদ্যালয় জীবনে কোনো মেয়ে আমার সঙ্গে ভাব করার জন্য কিংবা কথা বলার জন্য কখনো এগিয়ে আসেনি। আমি নিজ থেকে এগিয়ে যাইনি, কারণ আমার তোতলামো আছে, কথা আটকে যায়। আমি ভদ্রলোককে থামিয়ে দিয়ে বললাম, আমি তো কোনো তোতলামি দেখছি না, আপনি চমৎকার কথা বলে যাচ্ছেন। বিয়ের পর আমার তোতলামো সেরে যায়। বিয়ের আগে প্রচণ্ড রকম ছিল, অনেক চিকিৎসা করেছি। মুখে মার্বেল নিয়ে কথা বলা থেকে শুরু করে হোমিওপ্যাথি ওষুধ, পীর সাহেবের তাবিজ, কিছুই বাদ দেয়নি। যাই হোক, গল্পে ফিরে যাই। আমার সাবসিডিয়ারি ছিল ম্যাথ এবং কেমিস্ট্রি, এবং কেমিস্ট্রি সাবসিডিয়ারিতে একটি মেয়েকে দেখে আমার প্রায় দম বন্ধ হয়ে যাবার মতো অবস্থা হলো। কি মিষ্টি চেহারা, দীর্ঘ পল্লব, ছায়াময় চোখ। সেই চোখ সব সময় হাসছে। ভাই, আপনি কি কখনো প্রেমে পড়েছেন? জি না। প্রেমে না পড়লে আমার সেই সময়কার মানসিকতা আপনাকে বোঝাতে পারবো না। আমি প্রথম দিনই মেয়েটিকে দেখে পুরোপুরি অসুস্থ হয়ে পড়লাম। সারা রাত ঘুম হলো না। প্রচণ্ড পানির পিপাসায় একটু পরপর গলা শুকিয়ে যায়। পানি খাই আর মহসিন হলের বারান্দায় হাঁটাহাঁটি করি। সপ্তাহে আমাদের 2টা মাত্র সাবসিডিয়ারি ক্লাস। রাগে দুঃখে আমার কাঁদতে ইচ্ছা করে। প্রতিদিন একটা করে সাবসিডিয়ারি ক্লাস থাকলে কি ক্ষতি হতো? সপ্তাহে 2টো ক্লাস মানে 50 মিনিট করে 100 মিনিট। এই 100 মিনিট চোখের পলকে শেষ হয়ে যায়। তাছাড়া মেয়েটা খুব ক্লাস ফাঁকি দেয়। এমনও হয়েছে যে সে পরপর 2 সপ্তাহ কোনো ক্লাসই করলো না। তখন আমার ইচ্ছা করতো লাফ দিয়ে মহসিন হলের ছাদ থেকে নিচে পড়ে সমস্ত জ্বালা যন্ত্রণার অবসান ঘটিয়ে দিই। সে যে কি ভয়াবহ কষ্ট আপনি বুঝবেন না, কারণ আপনি কখনো প্রেমে পড়েননি। মেয়েটার নাম তো বললেন না, তার নাম কি?
তার নাম রূপা। সেই সময় আমি অবশ্য তার নাম জানতাম না, নাম কেন কিছুই জানতাম না। কোন ডিপার্টমেন্টের ছাত্রী তাও জানতাম না। শুধু জানতাম তার সাবসিডিয়ারিতে কেমিস্ট্রি আছে এবং সে কালো রঙের একটা মরিস মাইনর গাড়িতে করে আসে। গাড়ির নম্বর ভ 8781। আপনি তার সম্পর্কে কোনো রকম খোঁজ খবর নেননি? না, খোঁজ নেইনি, কারণ আমার সব সময় ভয় হতো খোঁজ নিলে আমি জানতে পারবো মেয়েটি হয়তো কারোর সঙ্গে ভাব করছে বা ভাব আছে তার। একদিনের একটা ঘটনা বললেই আপনি বুঝতে পারবেন। সাবসিডিয়ারি ক্লাসের শেষে আমি হঠাৎ লক্ষ্য করলাম মেয়েটা হেসে হেসে একটা ছেলের সঙ্গে গল্প করছে। আমার সমস্ত শরীর কাঁপতে লাগলো। মনে হলো আমি অজ্ঞান হয়ে পড়ে যাব। সব ক্লাস বাদ দিয়ে হলে চলে এলাম এবং কিছুক্ষণের মধ্যে আমার সমস্ত শরীর কাঁপিয়ে জ্বর চলে এলো। আশ্চর্য তো? হ্যাঁ, আশ্চর্য তো বটেই। পুরো 2 বছর আমার এভাবেই কাটলো। পড়াশোনা মাথায় উঠলো। তারপর একদিন জসিম সাহসের সাথে একটা কাজ করে ফেললাম। মরিস মাইনর গাড়ি ড্রাইভারের কাছ থেকে বাড়ির ঠিকানা জেনে নিলাম। তারপর মেয়েটিকে সম্বোধনহীন একটা চিঠি লিখলাম। কি লিখেছিলাম এখন মনে নেই, তবে চিঠির বিষয়বস্তু হচ্ছে আমি তাকে বিয়ে করতে চাই। তাকে রাজি হতেই হবে। রাজি না হওয়া পর্যন্ত আমি তাদের বাড়ির সামনে না খেয়ে পড়ে থাকবো, যাকে পত্রিকার ভাষায় বলে আমরণ অনশন। গল্পটা কি আপনার কাছে ইন্টারেস্টিং মনে হচ্ছে? হ্যাঁ, হচ্ছে। তারপর কি হলো বলুন না। চিঠি কি ডাকে পাঠিয়ে দিলেন? না, নিজের হাতে করে নিয়ে গেলাম। ওদের বাড়ির দারোয়ানের হাতে দিয়ে বললাম, এই বাড়ির একজন আপা আছেন না, ইউনিভার্সিটিতে পড়েন, তার হাতে দিয়ে এসো। দারোয়ান লক্ষ্মী ছেলের মতো চিঠি নিয়ে চলে গেল এবং কিছুক্ষণের মধ্যে ফিরে এসে বলল, আপা বলেছেন তিনি আপনারে চেনেন না। আমি বললাম, তিনি ঠিকই বলেছেন, তবে আমি তাকে চিনি, এটাই যথেষ্ট। এই বলে আমি গেটের বাইরে খুঁটি গেড়ে দাঁড়িয়ে গেলাম। বুঝতেই পারছেন, নিতান্তই পাগলের কাণ্ড। সেই সময় মাথা আসলে বেঠিক ছিল, লজিক নষ্ট হয়ে গিয়েছিল। যাই হোক, সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত কোনো রকম ঘটনা ছাড়াই গেটের সামনে দাঁড়িয়ে রইলাম। লক্ষ্য করলাম দোতলার জানালা থেকে মাঝে মধ্যে কিছু কৌতূহলী চোখ আমাকে দেখছে। বিকাল 4টায় এক ভদ্রলোক বাড়ি থেকে বের হয়ে কঠিন গলায় বললেন, যথেষ্ট পাগলামি করা হয়েছে, এখন বাড়ি যাও। আমি তার চেয়েও কঠিন গলায় বললাম, যাব না। পুলিশে খবর দিচ্ছি, পুলিশ এসে তোমাকে ধরে নিয়ে যাবে। কোনো অসুবিধা নেই, খবর দিন। ইউ রাস্কেল, মাতলামি করার জায়গা পাও না? গালাগালি করছেন কেন? আমি তো আপনাকে কোনো গালি দিচ্ছি না। ভদ্রলোক রাগে জ্বলতে জ্বলতে বাড়ির ভেতর চলে গেলেন। তার পরপরই শুরু হলো বৃষ্টি, ঢালাও বর্ষণ। আমি ভিজছি নির্বিকার ভঙ্গিতে। সঙ্গে সঙ্গে বুঝছি যে জ্বর এসে যাচ্ছে। সারাদিন রোদে পড়ার পর এই ঠান্ডা বৃষ্টি সহ্য হবে না। তখন একটা বেপরোয়া ভাব চলে এসেছে, যা হবার হবে। ক্ষুধায় ক্লান্তিতে শরীর অবসন্ন। মাঝে মাঝে মনে হচ্ছে এই বুঝি মাথা করে পড়ে গেলাম। ইতিমধ্যে আমি আশেপাশের মানুষদের কৌতূহলী দৃষ্টি আকর্ষণ করতে সমর্থ হয়েছি। বেশ কয়েকজন আমাকে জিজ্ঞেস করলেন, কি হয়েছে? এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন ভিজছি? আমি তাতে সবাইকে বলেছি আমাকে নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই, আমি একজন পাগল মানুষ। মেয়েটির বাড়ি থেকেও হয়তো টেলিফোনে এই বিচিত্র ঘটনার কথা কাউকে কাউকে জানানো হয়েছে। 3টি গাড়ি তাদের বাড়িতে এলো। গাড়ির আরোহীরা রাগী ভঙ্গিতে আমার দিকে অনেকক্ষণ তাকিয়ে বাড়ির ভেতরে ঢুকলেন। রাত 9টা বাজলো। বৃষ্টি এক মুহূর্তের জন্য থামল না। জ্বরে তখন আমার গা পুড়ে যাচ্ছে। দাঁড়িয়ে থাকতে পারছিলাম না। পা ছড়িয়ে বসে পড়লাম। দারোয়ান এসে আমাকে ফিসফিস করে বলল, সাহেব পুলিশ আনতে চাইতেছেন, বড় আফা রাজি না। বড় আফা আপনার অবস্থা দেখা খুব কান্তাছে, টাইট হইয়া বইয়া থাকেন। আমি টাইট হয়ে বসে রইলাম। রাত 11টা বাজলো। ওদের বাড়ির বারান্দায় বাতি জ্বলে উঠল। বসার ঘরের দরজা খুলে মেয়েটি বের হয়ে এলো। মেয়েটির পেছনে পেছনে ওদের বাড়ির সব কজন মানুষ এলো। ওরা কেউ বারান্দা থেকে নামলো না। মেয়েটি একা এগিয়ে এলো, আমার সামনে এসে দাঁড়ালো এবং অসম্ভব কোমল গলায় বলল, কেন এমন পাগলামি করছেন? আমি হতভম্ব হয়ে তাকিয়ে রইলাম, কারণ এই মেয়ে সেই মেয়ে নয়, অন্য একটি মেয়ে। একে আমি কোনোদিন দেখিনি। মরিস মাইনর গাড়ির ড্রাইভার আমাকে ভুল ঠিকানা দিয়েছে, হয়তো ইচ্ছা করেই দিয়েছে। মেয়েটি নরম গলায় বলল, আসুন, ভেতরে আসুন, টেবিলে খাবার দেয়া হয়েছে, আসুন তো।
আমি উঠে দাঁড়ালাম। বলতে চেষ্টা করলাম, কিছু মনে করবেন না, আমার ভুল হয়ে গেছে, আপনি সেই মেয়ে নন, আপনি অন্য একজন। মেয়েটির মমতায় ডোবানো চোখের দিকে তাকিয়ে এই কথা বলা সম্ভব হলো না। এত মমতা নিয়ে তাকানো কোনো নারী আমি আজ পর্যন্ত দেখিনি। এত মমতা নিয়ে কোনো নারী আমার দিকে তাকায়নি। জ্বরের ঘোরে আমি ঠিক মতো পা ফেলতে পারছিলাম না। মেয়েটি বলল, আপনার বোধহয় শরীর খারাপ, আপনি আমার হাত ধরে হাঁটুন, কোনো অসুবিধা নেই। বাসার সবাই বারান্দায় দাঁড়িয়ে কঠিন চোখে আমাদের দিকে তাকিয়ে আছে। তাদের সবার কঠিন দৃষ্টি উপেক্ষা করে মেয়েটি হাত বাড়িয়ে দিল। যে গভীর ভালোবাসায় হাত বাড়ালো, সেই ভালোবাসাকে উপেক্ষা করার ক্ষমতা ঈশ্বর মানুষকে দেননি। আমি তার হাত ধরলাম। এই 20 বছর ধরেই ধরে আছি। মাঝে মাঝে এক ধরনের অস্থিরতা বোধ করি। ভ্রান্তির এই গল্প আমার স্ত্রীকে বলতে ইচ্ছা করে, বলতে পারি না। তখন আপনার মতো অপরিচিত একজন কাউকে খুঁজে বের করি, গল্পটা বলি, কারণ আমি জানি এই গল্প কোনোদিন আমার স্ত্রীর কানে পৌঁছাবে না। আচ্ছা ভাই, উঠি, আমার ট্রেন এসে গেল। ভদ্রলোক উঠে দাঁড়ালেন। দূরে ট্রেনের আলো দেখা যাচ্ছে। রেল লাইনে ঘর ঘর শব্দ উঠেছে। ট্রেন সত্যি সত্যি এসে গেল। গল্পের নাম বুড়ি। রাত দুপুরে কু কু পো পো শব্দ, সবে শুয়েছি, ঘুমে চোখ জড়িয়ে এসেছে। বিচিত্র শব্দে উঠে বসলাম। ব্যাপারটা কি? আমেরিকায় নতুন এসেছি, এদের কাণ্ড কারখানার সঙ্গে এখনো তেমন পরিচয় হয়নি। ক্ষণে ক্ষণে চমকে উঠতে হয়। এখন যেখানে আছি তার আমেরিকার নাম রুমিং হাউস। পায়রার খোপের মতো ছোট্ট একটা ঘর। সেই ঘরে সোফা কাম বেড, পড়ার টেবিল। টেবিলের একপাশে একটা FM রেডিও। এই হলো আমার ঘরের সাজসজ্জা। ভাড়া $50, জলের দামেই বলা চলে। আমেরিকান এক দম্পতি তাদের বসতবাড়ির দোতলার সবকটা ঘর ভাড়া দিয়ে দিয়েছে। দরিদ্র বিদেশি ছাত্ররা এইসব ঘরে থাকে। কমন বাথরুম, রান্নাঘর নেই, খেতে হয় বাইরে গিয়ে। সিগারেট খাওয়া যায় না। ল্যান্ডলেডি ঘর ভাড়া দেওয়ার সময় কঠিন গলায় এই তথ্য জানিয়ে দিয়েছেন। উঁচু ভলিউমে স্টোরিও শোনা নিষেধ। নানান বায়না, তবুও এখানে উঠে এসেছি, কারণ সস্তা ঘর, ভাড়া কম, তাছাড়া জায়গাটা ইউনিভার্সিটির খুব কাছে, ওয়াকিং ডিস্টেন্স বলা চলে। নর্থ ডেকোটার এই প্রচণ্ড শীতে দূর থেকে ক্লাস করতে আসা প্রায় অসম্ভব। একটা গাড়ি কিনে নেব, সেটাও দুরাশা। দুপুরে ইউনিভার্সিটি মেমোরিয়াল ইউনিয়নে খেয়ে নেই। সন্ধ্যায় যখন ঘরে ফিরি, সঙ্গে থাকে একটা হ্যামবার্গার, ওইটা খেয়ে রাত পার করি। রুমিং হাউসে উঠে এসেছি 15 দিন হলো। কারো সঙ্গে তেমন পরিচয় হয়নি। আমার পাশের রুমে আছে ভারতীয় ছাত্র অনন্ত নাগ। সে আমাকে দেখলেই আবে ইয়ার বলে একটা চিৎকার দিয়ে নিজের ঘরে ঢুকে পড়ে। কথাবার্তা এই পর্যন্তই। কোনার দিকের ঘরে থাকে কোরিয়ান ছাত্র হান। সে ইংরেজি একেবারেই জানে না। আমাকে একদিন এসে বলল, হেট পেই মার্ডার। অনেকক্ষণ পরে বুঝলাম সে বলার চেষ্টা করছে মাথার যন্ত্রণায় মারা যাচ্ছি। তার সঙ্গে ভাষার কারণেই ভাব হবার কথা নয়। আমার ঠিক মুখোমুখি ঘরে থাকে ফিলিপিনো মেয়ে তোহা। 23-24 বছর বয়স, অত্যন্ত রূপবতী। এই মেয়েটির ভাবভঙ্গি বিচিত্র। সে কারোর সঙ্গেই কথা বলে না, প্রায় গভীর রাতে ফুপিয়ে ফুপিয়ে কাঁদে। পঞ্চম বোর্ডার এক আমেরিকান বুড়ি, নাম এলিজাবেথ। শুরুতেই আমাকে সাবধান করে দেওয়া হয়েছিল আমেরিকান বুড়িদের কাছ থেকে যেন শতহস্ত দূরে থাকি। আমেরিকান সমাজে বুড়ো বুড়ির কোনো স্থান নেই, তারা খুবই নিঃসঙ্গ। কাজেই কথা বলার কাউকে পেলে বুড়ো বুড়িরা তার জীবন অতিষ্ঠ করে দেয়। অনন্ত নাগ আমাকে বলে দিয়েছে, এই বুড়িকে পাত্তা দেবে না। পাত্তা দিয়েছ কি মরেছ। সিন্দাবাদের ভূতের মতো কাঁধে চেপে বসবে, আর নামতে চাইবে না। বুড়ি কয়েকবারই আমার সাথে কথা বলার চেষ্টা করেছে, কিন্তু অনন্ত নাগের উপদেশ মেনে আমি শুকনো গলায় বলেছি, এখন তো কথা বলতে পারবো না, পড়াশোনা করছি। বুড়ির সঙ্গে সঙ্গে বলেছে, আচ্ছা আচ্ছা, পরে কথা হবে। এক জাহাজের যাত্রী, দেখা তো হবেই। হা হা হা। বরং এক কাজ করো, তোমার লেখাপড়ার চাপ যখন কম থাকবে আমার ঘরে চলে এসো, গল্প করব। আমি এখনো তার ঘরে যাইনি, যাবার উৎসাহ বোধ করিনি। এখন এই মধ্যরাতে বিছানায় জেগে বসে আছি, শুনছি বিচিত্র কো কো শব্দ। মেজাজ খুব খারাপ হয়ে গেল। পরদিন ভোরে মিডটার্ম পরীক্ষা, ভালো ঘুম দরকার। এই কি যন্ত্রণা। শব্দের উৎসের সন্ধানে দরজা খুলে বাইরে বের হলাম। দেখা হলো অনন্ত নাগের সঙ্গে।
সেও বিরক্ত মুখে বের হয়েছে। আমি বললাম, কিসের শব্দ? অনন্ত শুকনো গলায় বলল, ব্যাকপাইপ। ব্যাকপাইপটা কি? এক ধরনের বাদ্যযন্ত্র, আইরিশরা বাজায়। ফুসফুসের মারাত্মক জোর লাগে। বাজাচ্ছে কে? এলিজাবেথ। কি যন্ত্রণা বলো তো দেখি। তুমি কি বুড়িকে বলে আসবে? এখন তো মিডনাইট, বুড়ির কোনো রাইট নেই মিডনাইটে আমাদের বিরক্ত করার। আমি এলিজাবেথের ঘরের দিকে এগুলাম। দরজা হাট করে খোলা। বুড়ি বিছানায় পা তুলে ব্যাকপাইপ নিয়ে বসে আছে। এই বাদ্যযন্ত্রটি বাজাতে ফুসফুসের প্রচণ্ড জোর লাগার কথা। ৮০ বছরের বুড়ি এই জোর কোথায় পেল কে জানে। আমাকে দেখি বুড়ি হাসি মুখে উঠে এলো। আহমেদ, ওয়েলকাম। প্রথমেই অভদ্র হওয়া যায় না। আমি বললাম, কেমন আছো? ভালো, খুব ভালো। গ্যারেজ সেল থেকে একটা ব্যাকপাইপ কিনে ফেললাম, একেবারে ব্র্যান্ড নিউ। মাত্র $20 পেয়ে গেলাম। চমৎকার না জিনিসটা? হ্যাঁ, চমৎকার। অনেকদিন থেকেই শখ ছিল একটা বাদ্যযন্ত্র বাজানো শিখব। তাই ব্যাকপাইপ বাজানো তো খুব কঠিন শুনেছি, ফুসফুসের খুব জোর লাগে। তা লাগে, প্রথমে বাতাস ভরাটাই কষ্ট, একবার ভরা হয়ে গেলে মোটামুটি সহজ বলা চলে। তুমি বসো না, দাঁড়িয়ে আছো কেন? আমি অন্য একদিন বসবো, কাল আমার একটা পরীক্ষা আছে, মিড টার্ম, আমার ঘুম দরকার। অফকোর্স, আমার বাদ্যযন্ত্রে তোমার ঘুমের অসুবিধা করলাম কি? কিছুটা করেছ। সরি, এক্সট্রিমলি সরি, আর বাজাবো না। তুমি নিশ্চিন্ত হয়ে ঘুমাও। জাস্ট এ মিনিট, তোমাকে এক মগ হট কোকো বানিয়ে দিচ্ছি। হট কোকোর মতো ঘুমের ওষুধ হয় না। তোমাকে ধন্যবাদ, হট কোকো খেতে ইচ্ছে করছে না। না বললে হবে না, আমার কথা শোনো, খেয়ে দেখো প্লিজ। মরার মতো ঘুমোবে। হাজব্যান্ডের মৃত্যুর পর আমার অনিদ্রা রোগ হলো, সারা রাত জেগে থাকি, ঘুম আসে না। তখন এই ওষুধটা আবিষ্কার করলাম। আমি লক্ষ্য করলাম কথা বলতে বলতে বুড়ি হিটিং কয়েল দিয়ে পানি গরম করে ফেলেছে। কোকো প্রস্তুত। আমাকে খেতেই হলো। খেতে খেতে বুড়ির গল্প শুনতে হলো। তার 4 ছেলে মেয়ে, এক একজন এক এক জায়গায়। গত 10 বছর ধরে কারোর সঙ্গে দেখা নেই, তবে যোগাযোগ আছে। ওরা চিঠি লেখে, চিঠি পাঠায়, ছবিও পাঠায়। আহমদ, তুমি আমার নাতি নাতনিদের ছবি দেখবে? আজ থাক, অন্য একদিন দেখব। আচ্ছা থাক, তুমি আরাম করে ঘুমাও। গরম কোকো খেয়েছো, চমৎকার ঘুম হবে, দেখবে এক ঘুমে রাত কাবার। গরম কোকো খাওয়ার কারণেই হয়তো সেই রাতে আমার এক ফোঁটা ঘুম হলো না। বিছানায় এপাশ ওপাশ করে কাটালাম। ভোরবেলা বাথরুমে যাচ্ছি, এলিজাবেথের সঙ্গে দেখা। সে হাসি মুখে বলল, কেমন ঘুম হলো বলো তো? আমি বিরক্তি চেপে রেখে বললাম, ভালোই। বুড়ি উল্লসিত কণ্ঠে বলল, বলেছি না চমৎকার ঘুম হবে। কি কথা ঠিক হলো? রুমিং হাউসের বুড়ি আমাদের খুব বিরক্ত করতে লাগলো। জানা গেল সে ডাকযোগে ব্যাকপাইপ বাজানো শিখছে। ডাকযোগে বাইবেল শেখা যায় জানি, কিন্তু বাদ্যযন্ত্র বাজানো যে শেখা যায় তা জানতাম না। এই বিচিত্র দেশে সবই সম্ভব। কিছুদিন পরপরই মাঝরাতে কো কো পো পো শব্দ হতেই থাকে। তিক্ত বিরক্ত অবস্থা। একদিন অনন্ত নাগ খুব চিৎকার চেঁচামেচি করে এলো, তুমি বাজনা শিখেছ ভালো কথা, রাত দুপুরে কেন? দিনে শিখতে পারো না? দিনে আমরা কেউ থাকি না, ঘর ফাঁকা থাকে। দিনে আমার নানান কাজকর্ম থাকে। তোমার আবার কিসের কাজকর্ম? তুমি ঘুরে ঘুরে বেড়াও, ওইটাই আমার কাজ। খুব ভালো কথা, রাতে যখন তোমার ওই যন্ত্র বাজাও দরজাটা বন্ধ করে রাখতে পারো না? এই বাদ্যযন্ত্র ফাঁকা জায়গায় বাজাতে হয়, ইনস্ট্রাকশনে লেখা আছে, বিশ্বাস না করলে পড়ে দেখতে পারো। তোমার নামে বাড়িওয়ালার কাছে আমি নালিশ করব। করতে চাইলে করো, তাতে লাভ হবে না। বাড়িওয়ালার সঙ্গে আমার যে লিজ এগ্রিমেন্ট হয়েছে সেখানে লেখা নেই যে ব্যাকপাইপ বাজানো যাবে না। তুমি অতি নিম্ন শ্রেণীর একটি প্রাণী। ছি ছি, এমন কথা বলবে না। আচ্ছা যাও, আর বাজাবো না। কয়েকদিন সত্যি সত্যি বাজনা বন্ধ থাকে, আবার শুরু হয়। রাগে দাঁত কিরমির করি, কিন্তু বুড়ি সদা হাস্যময়ী। দেখা হলেই এক গাদা কথা বলবেই। আমার নাতনি অ্যানির দাঁত উঠেছে, ছবি পাঠিয়েছে, দেখবে কি যে সুন্দর, অ্যাঞ্জেলের মতো লাগে। আমার মনে হয় এই পৃথিবীতে তার মতো সুন্দর বাচ্চা জন্মায়নি। সামারে তাকে দেখতে যাব। ছেলেকে লিখেছি টিকিট পাঠাতে, ও টিকিট পাঠালে যেতে পারবো, না পাঠালে যেতে পারবো না। ও লিখেছে পাঠাবে। ছেলে টিকিট পাঠানা, বুড়ির যাওয়াও হয় না। আমেরিকার অসংখ্য হতদরিদ্র বুড়িদের সে একজন। সোশ্যাল সিকিউরিটি টাকায় কোনো ক্রমে বেঁচে আছে।
বাড়ি ভাড়া, খাবার খরচ এবং মেডিকেল ইন্স্যুরেন্স দিয়ে বুড়ির কাছে কিছুই থাকে না। এর মধ্যে তার আবার পার্টির বাতিক রয়েছে। সস্তা ধরনের কয়েক বোতল মদ কিনে সে প্রায়ই পার্টি লাগিয়ে দেয়। ইউনিভার্সিটি থেকে ফিরে এসে দেখি দরজার গায়ে নোট ঝুলছে। নোটে পেঁচানো হরফে লেখা, প্রিয় বন্ধু, আজকের দিনটি আমার জীবনের বিশেষ দিন। এই দিনে আমার স্বামী ববের সঙ্গে প্রথম দেখা। এই দিনেই আমরা প্রথম একসঙ্গে ডিনার করি এবং বব আমাকে বলে আই লাভ ইউ। বিশেষ দিনটিকে স্মরণ করে রাখার জন্য ছোট্ট একটি পার্টির আয়োজন করেছি। আয়োজনে অতি ঘনিষ্ঠ বন্ধুদের মধ্যেই সীমাবদ্ধ। তুমি আসবে। পার্টিতে যেতে ইচ্ছা করে না, কিন্তু না গিয়েও উপায় নেই। বুড়ি 10 মিনিট পর পর এসে বলবে, কই এখনো এলে না? সবাই এসে গেছে, শুধু তোমার জন্য অপেক্ষা। আমি যাবার পর দেখি আমি শুধু এসেছি, আর কেউ আসেনি। বুড়ি এক কথা সবাইকে বলে বলে আসছে। ঘরে মোমবাতি জ্বলছে, টেবিলে কিছু পটেটো চিপস, চীনাবাদাম, কাজু বাদাম এবং 2 বোতল রেড ওয়াইন, যার দাম বড়জোর $6 থেকে $7। ঠোঁটে টকটকে লাল রং মেখে বুড়ি হাসি মুখে ঘুরে বেড়াচ্ছে। তাকে দেখে মনে হচ্ছে তার আনন্দের সীমা নেই। পার্টিতে লোক বলতে আমরা কজন। বাড়িওয়ালি কখনো আসে না। বুড়ির বাইরের কোনো বন্ধু বান্ধবও নেই। আমাদেরই সে বোধহয় ঘনিষ্ঠ বন্ধু ধরে নিয়েছে। পার্টির মধ্যমণি হয়ে লাল মদের গ্লাস হাতে নিয়ে বুড়ি তার কাছে যায়। উজ্জ্বল চোখে বলে, জীবন বড় আনন্দময়, কি বলো? আমরা বিরস মুখে বলি, হ্যাঁ। বড় সুন্দর পার্টি হলো, অসাধারণ। হ্যাঁ, অসাধারণ। আমার মনে হচ্ছে আমি আমার ইউথে ফিরে গেছি। খুবই ভালো কথা, ফিরে যাও। এলিজাবেথ তার যৌবনে ফিরে যাবার ব্যবস্থা এত ঘন ঘন করতে লাগলো যে আমরা ত্যক্ত বিরক্ত হয়ে গেলাম। পার্টিতে যাওয়া বন্ধ। সে এসে করুণ গলায় বলে, আজ আমার এমন একটা বিশেষ দিন, আর তোমরা কেউ আসবে না? পড়াশোনার খুব চাপ। আজ দিনটি আমার জন্য খুবই স্পেশাল। আজ বব আমাকে প্রপোজ করেছিল, 60 বছর আগের কথা, অথচ মনে হয় সেদিন। প্লিজ, আজ যেতে পারবো না, অ্যাসাইনমেন্ট রয়েছে। ঘণ্টাখানেকের জন্য এসো। অসম্ভব, একেবারেই অসম্ভব। বুড়ি একাই পার্টি করে এবং একসময় ভয়াবহ ব্যাকপাইপ বেজে ওঠে। আমাদের কাউকে না কাউকে ছুটে যেতে হয়। আমাদের কাছে অসহ্য বোধ হয় এই যন্ত্রণা। যাই হোক, শীতের শুরুতে যন্ত্রণার অবসান হলো। জানা গেল টাকা পয়সার অভাবে এলিজাবেথ তার ব্যাকপাইপ বিক্রি করে দিয়েছে। আমরা স্বস্তির নিঃশ্বাস ফেললাম, বাঁচা গেল। এখন আর মাঝরাতে ঘুম ভেঙে ছুটে যেতে হবে না। এক বিকেলের কথা, অনন্তর কাছে শুনলাম বুড়ি হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। অবস্থা খুব ভালো নয়, মনটা খুবই খারাপ হলো। সেন্ট জোসেফ হাসপাতালে বুড়িকে দেখতে গেলাম। বুড়ি মহা খুশি, উজ্জ্বল চোখে বলল, কার্ড এনেছো? কার্ড? অসুস্থ কাউকে দেখতে হলে কার্ড নিয়ে যাওয়া নিয়ম আছে। আমি গেট ওয়েল কার্ড নিতে ভুলে গেছি। এলিজাবেথ বলল, আমি কার্ডগুলো জমাচ্ছি, তুমি পরের বার আসার সময় কার্ড নিয়ে এসো। আচ্ছা, আনবো। এই দেখো, হান কি সুন্দর কার্ড দিয়েছে। এই কার্ডটা দিয়েছে তোহা। আহা, মেয়েটা বড় ভালো। অনন্ত কি করেছে দেখো, শুধু যে কার্ড দিয়েছে তাই না, ফুলও নিয়ে এসেছে। বেচারা টাকা পয়সা নেই, এর মধ্যে এত খরচ। আমি খুব রাগ করেছি। বুড়ির আনন্দ দেখে বড় ভালো লাগলো। ভিজিটিং আওয়ার শেষ করে বের হচ্ছি, বুড়ি গলার স্বর নামিয়ে বলল, তোমাদের কাছে আমার একটা ক্ষমা প্রার্থনা করার ব্যাপার আছে। আমি আগ্রহ নিয়ে তাকালাম। বুড়ি লাজুক গলায় বলল, ব্যাকপাইপ কেন বাজাতাম জানো? একা একা থাকতে খুব খারাপ লাগতো। কুৎসিত বাজনাটা বাজালেই তোমরা কেউ না কেউ আসতে, খানিকক্ষণ কথা বলতে পারতাম। সরি, তোমাদেরকে কষ্ট দিয়েছি। আমার মনটা অসম্ভব খারাপ হলো, কোনো কথা বলতে পারলাম না। বুড়ি 2 মাস রোগভোগ করে সুস্থ হলো। তার বাড়ি ফেরা উপলক্ষে আমরা ছোট্ট একটা পার্টির ব্যবস্থা করলাম। শুধু পার্টিই না, বুড়ির জন্য সামান্য উপহারও আছে, নতুন একটা ব্যাকপাইপ। আমরা সবাই চাঁদা তুলে কিনেছি। আমেরিকানরা কাঁদতে পারে না, এই কথা যে বলে সে মহামূর্খ। অনন্তনাগ যখন ব্যাকপাইপ বুড়ির হাতে তুলে দিল, বুড়ি অবাক হয়ে আমাদের সবার দিকে খানিকক্ষণ তাকিয়ে রইল। তারপর শিশুদের মতো চিৎকার করে কাঁদতে লাগলো। কান্নার এমন মধুর দৃশ্য আমি আমার জীবনে খুব বেশি দেখিনি। নিত্য নতুন অডিও স্টোরি পেতে আজই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল জ্ঞান বিকাশ টিউটোরিয়াল।
ধন্যবাদ।